সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে বর্ধিত জলকর ও অন্যান্য পৌরকর প্রত্যাহারের দাবিতে শিলচর পৌরসভার সম্মুখে গণধর্ণা করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, শিলচর শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে সংস্থার কর্মকর্তারা, কিন্তু এরপরও সরকার ও প্রশাসনের কোনো হেলদোল নেই। পৌরসভা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেখানে নির্বাচিত বোর্ড ছাড়া কেউ কোনোভাবেই কর বৃদ্ধি করতে পারবেন না, কিন্তু সেক্ষেত্রে সম্পূর্ণ বেআইনি ও অন্যায়ভাবে শিলচর পৌরসভা জলকর বৃদ্ধি করার পাশাপাশি ল্যান্ড ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য ক্ষেত্রে কর বৃদ্ধি করে শহর জুড়ে যে অরাজকতার সৃষ্টি করেছে। তারা জানান, শহরের বেহাল নাগরিক পরিষেবা সহ পৌর কর বৃদ্ধির বিষয়টি নিয়ে মঞ্চ আলাপ করেছেন। পৌর কর বৃদ্ধির বিষয়টি নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পৌরসভা কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বিষয়টি নিয়ে সরকারি আধিকারিকদের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনকি সরকারের তরফেও নেই কোনো হেলদোল। এই পরিস্থিতিতে জনমানুষে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। মঞ্চের তরফে ডাকা গণধর্নায় এগিয়ে এসেছেন বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, সাড়া দিয়েছেন শহরের ব্যবসায়িক মহলও। কাদের দায়ে মানুষ শহরের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন, কেন সাধারণ মানুষ দুর্গন্ধযুক্ত জল খাওয়ানো হচ্ছে, এসব বিভিন্ন প্রশ্ন তুলে ধরে সত্যতা প্রকাশ্যে আনতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন মঞ্চের কর্মকর্তারা। শহরের বেহাল অবস্থায় থাকা সংস্কার, জল নিষ্কাশনের ব্যবস্থা, বন্যা স্থায়ী সমাধান সহ অন্যান্য দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তাদের দাবি নিয়ে শিলচর পৌরসভার আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করা হয়। তারা আরও বলেন, তাদের দাবি যদি না মানা হয় তাহলে আগামী দিন তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আজকে আমরা প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পৌরসভার যে বেআইনিভাবে কর বৃদ্ধি তার প্রতিবাদে আমরা ধর্নায় সামিল হয়েছি। আমরা দাবি করেছি যে যতদিন পর্যন্ত পৌর নির্বাচন না হয় ততদিন যেন জনগণ বর্ধিত হারে কোনো ধরনের কোনো ট্যাক্স না দেন। যে নির্বাচিত যে বোর্ড আসবে সেই বোর্ড এসে ঠিক করবে যে জলের কর বৃদ্ধি হবে কি না। আপনারা জানেন যে এই প্রশাসন সম্প্রতি শিলচর শহরের যে জমির মূল্য নির্ধারণ করেছেন সেটা সিপিডব্লিউডির রেট। আজকে সিপিডব্লিউডির রেট কোথায় চলছে? দিল্লিতে চলছে, মুম্বাইতে চলছে, মেট্রো সিটিগুলোতে চলছে। আজকে শিলচরে কি সেই ধরনের পরিকাঠামো আছে? তাই আমরা এই যে পোর্টাল যেটা তৈরি করা হয়েছে, পোর্টালের মধ্যে যে রেট আছে সেই রেটের আমরা বিরোধিতা করছি এবং আমরা দাবি করছি যে 2022 সনে যে জমির মূল্য ছিল সেই মতোই যাতে আমাদের এখানে সেটা করা হয়, এই দাবিও আমরা করছি। পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা 2 ঘন্টার ধর্ণা কার্যসূচি আমরা মিউনিসিপ্যালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি। আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপ্যালিটিকে ও আসাম সরকারকে, যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিসপুরের রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে বুলডোজার চালানো হচ্ছে। 125 টাকা জল ট্যাক্সকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে, ট্রেড লাইসেন্স 3 গুণ বাড়ানো হয়েছে, প্রত্যেক ফর্মের দাম বাড়ানো হয়েছে এবং দেখানো হয়েছে যে শিলচরবাসীর কোনো সম্মান নেই। আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি। আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালিটিকে, অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এটা আজকে আসাম সরকারের সুইস ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। এই বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে সুইস ব্যাংক করে দিলে আমরা কোনো আশ্চর্য হব না, কারণ দিসপুর থেকে টার্গেট দেওয়া হচ্ছে এবং এই মিউনিসিপ্যালিটি অথরিটি বসে টার্গেট দিয়ে আমাদের উপর থেকে বুলডোজার চালিয়ে ট্যাক্স আদায় করছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। শিলচরবাসী হিসাবে বিভিন্ন ব্যক্তিরা, নাগরিকরা, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সবাই আমরা সম্মিলিত হয়েছি। আমরা আজকে একটা ওদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের দাবিগুলো যদি অতি সত্বর মানা না হয়, প্রত্যেক অর্ডার যদি রিভিউ করা না হয়, উঠিয়ে নেওয়া না হয়, আগামীতে এই মঞ্চের মাধ্যমে আমরা বড় আন্দোলন করব। আজকে শান্তিপ্রিয় আন্দোলন যদি আগামী দিনে ভয়াবহ রূপ নেয়, এটা দায়ী থাকবে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এবং আসাম সরকার। কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই কালীমোহন রোড দুর্গাপুজো কমিটির জমিতে শিলচর পুরসভার বুলডোজার চালানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন কমিটির কর্মকর্তারা। সোমবার দুর্গাপুজো কমিটির এক প্রতিনিধি দল এর প্রতিবাদ জানিয়ে কাছাড়ের জেলা কমিশনারের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন। পরে কমিটির কর্মকর্তা অভিক দাস জানান, গত 26শে জুলাই হঠাৎ করে পুরসভার পক্ষ থেকে 2 জন ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী সহ উপস্থিত হন। বুলডোজারের সাহায্যে কালীমোহন রোডের পুজো কমিটির পাকা দেওয়াল, পিলার, প্রবেশ গেট ভেঙে ফেলে, কিন্তু জমি উচ্ছেদ চালানোর আগে তাদের কোনো পূর্ব নোটিশ দেওয়া হয়নি। এমনকি গতকাল জমিতে পাবলিক টয়লেট নির্মাণের জন্য একদল শ্রমিক লাগানো হয়েছে।
তিনি জানান, আমাদের দুর্গাপুজো, কালী পুজো এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ড গত 40 বছর ধরে করে আসছেন। 1990 সাল থেকে উল্লিখিত জমিতে সর্বজনীন দুর্গাপুজো করে আসছেন। তাই এই জমিতে আগামীতেও দুর্গাপুজো উদযাপন করবেন তারা। উচ্ছেদের পিছনে ষড়যন্ত্র রয়েছে, তাই তাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে এবং কালীমোহন রোড মহিলা কালী পূজা কমিটির পক্ষ থেকে আমরা আজ ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিতে এসেছি, কিন্তু এসে জানলাম যে ডিসি স্যার অনুপস্থিত, তাই আমরা ডিসি স্যারের কাছে আজকে এই মেমোরেন্ডাম দেব। আমাদের গত 26 জুলাই হঠাৎ করে প্রায় 11:50 নাগাদ পৌরসভা থেকে দুজন ম্যাজিস্ট্রেট এবং সিআরপিএফ নিয়ে ওইখানে হানা দেয় এবং আমাদের ওখানে ভাঙচুর করে। আমাদের পূজার মধ্যে যে ব্যারিকেড লাগানো ছিল সেই ব্যারিকেড ভাঙচুর করে আমাদের এক্সকেভেটর নিয়ে যায়। এক্সকেভেটর ট্রাক নিয়ে লাস্টে আমরা আটকাই, কিছু মালপত্র তুলে নিয়ে আসতে চেষ্টা করে, যদিও আমরা সবাই পরে বেরিয়ে গিয়ে আমরা আটকাই, কিন্তু হঠাৎ করে উইদাউট এনি ইনফরমেশন, আমাদের কোনো চিঠি বা কিছু দেওয়া নেই যে ওরা এই জায়গাটা ইয়ে করবে। আর এইখানের পুজোর বিষয়টা ছিল, এই ল্যান্ডটা তো আজকের না, এই ল্যান্ডটা আমাদের গল্লিতে ঢোকার সময় এটা 1997 ইংরেজিতে এই ল্যান্ডটাকে আমরা পুরোপুরি ফিল আপ করেছি, আর্থ ফিলিং করে ল্যান্ডটাকে বানিয়েছি। এটা পুরো একটা গার্বেজ পন্ড ছিল। এটা প্রথম পূজা হয় আমাদের শান্তি সেনের জমিতে, কালীমোহন রোডের শান্তি সেনের জমিতে হয়, এবং 95 এবং 96 ইংরেজি 2টা বছর আমরা সন্তোষ মোহন দেবের বাড়ি যেখানে, সেই পুকুরের উপর আমরা 2 বছর পূজা করি, নিত্যময় স্কুলের ভেতরে গিয়ে নিয়ে আমরা পুজোটা করি। 1997 সাল থেকে আমরা এই জমিতে কন্টিনিউ করে যাচ্ছি। ইচ অ্যান্ড এভরি ইয়ার আমরা ফিলিং করি, এটাতে ব্যারিকেড করে পুরো জায়গাটাকে আমরা ঠিক করে রাখি। হঠাৎ করে সব ঠিকঠাক ছিল, 2019 পর্যন্ত এটা নিয়ে আমাদের কোনো যন্ত্রণা ভোগ হতে হয়নি। আমরা যা এখন বোঝা যাচ্ছে এটা পুরোপুরি পলিটিক্যাল রিজন হয়ে যাচ্ছে। এটা যখন 19 পর্যন্ত, যতক্ষণ সুস্মিতা দেব এমপি ছিলেন, 19-এ সুস্মিতা দেব এমপি হারলেন, তখন পর্যন্ত আমাদের এই জায়গা নিয়ে কেউ কোনো খোঁচাখুচি করেনি। আমরা কন্টিনিউ ওইখানে পুজো করে গেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জমির থেকে কালীমোহন রোডে কেউ 10 টাকা রোজগার করে না। এটা প্রতি বছর আমরা পকেট থেকে টাকা খরচ করে এটা ডেভেলপ করি। কেউ এখান থেকে রোজগার করে না যে এখানে কোনো দোকান ভাড়া দেওয়া হয় বা কাউকে কিছু মালপত্র রাখার জন্য ভাড়া দেওয়া হয়, এরকম কিছু এখান থেকে হয় না। এখন অনেকের দৃষ্টি এটার উপর আছে, নাম বলছি না, আপনারা রিপোর্টাররা বুঝতে পারবেন, অনেকের দৃষ্টি এটার উপর। এটাকে সামাও ম্যানেজ করে এটাকে হড়প করা যায় কিনা না, ওই ধরনের বিরাট অনুষ্ঠান, জাতীয় অনুষ্ঠান, এইখানে যদি কোনোভাবে কোনো তরফ থেকে ইলিগেলি হস্তক্ষেপ করা হয়, তার জন্য আমরা দরকার হলে উচ্চতম ন্যায়ালয়ে যাব, সুপ্রিম কোর্ট ব্লক করব, এমনি ছাড়বো না। লিগেলি যতটুকু ফাইট করতে লাগে ফাইট করবো। আমরা হঠাৎ করে দেখলাম আমাদের ব্যারিকেডটা কেউ ভেঙে দিয়ে গেছে, যেটা কিনা আমরা কোনো রকমই কোনো খবর পাইনি। এর আগে আমরা জেনেছি আমরা এখানে পুজো করতে পারবো, যেটা একটা ওরা ফিক্স করেছিল দুর্গাপূজা কমিটি, এর থেকে একটা ইনফরমেশন এসেছিল যে আমরা পুজো করতে পারবো। তো আমরা খুব নিশ্চিন্ত অ্যান্ড আমরা সুন্দরভাবে ব্যারিকেড দিয়েও রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে সেদিন শুনি যে বুলডোজার এসে আমাদের ব্যারিকেড ভেঙে দেয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার আমাদের জন্যে, কারণ এটা বাঙালির একটা ঐতিহ্য, বাঙালির একটা বিরাট উৎসব, যেটা আমাদের আজ থেকে নয় এই ফিল্ডে 27 বছর ধরে পুজো চলছে। এত পুরনো পুজোটাকে বিঘ্নিত করার তো কোনো যুক্তি নেই। আর মিউনিসিপ্যালিটিরও তো এটা বোঝা উচিত যে এরকম একটা পদক্ষেপ নেওয়ার আগে আমি কমিটির যে হেড অফ দ্য আছেন মেম্বার্স, তাদের সঙ্গে কনসাল্ট করি বা তাদের একটা ইনফরমেশন দিই। উইদাউট ইনফরমেশন তো সম্ভব না। সো আমাদের একটাই রিকোয়েস্ট, কিছু করার আগে আমাদের সঙ্গে কনসাল্ট করুক, আমাদের সঙ্গে মিটিংয়ে বসুক, তারপরে যে কোনো স্টেপ, কারণ এটা তো আমরা কেউ ছেড়ে দেবো না। কাছাড়ের বড়খোলা সমষ্টির সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এটা নতুন কোনো বিষয় নয়, একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে। বিভিন্ন সময় রোগীরা হেনস্থার শিকার হয়ে থাকেন। কর্তব্যরত চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আজ আশাকর্মীরা সেই দুর্নীতির তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরতে বাধ্য হন। ঘটনার বিবরণে জানা যায়, আশাকর্মীরা তাদের বিগত দিনের বকেয়া বেতন এবং ইনসেন্টিভ সময় মতো পাননি। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ করাচ্ছেন অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেন। যদিও আশাকর্মীরা বারবার তাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন গুলজার। অবশেষে আজ প্রতিবাদে নামতে বাধ্য হন আশাকর্মীরা। সামনে আসলা দাঁড়াই, আমি বলছি দুসরা দিয়ে আপনি বাইরে টানো, তাই বলছি না না আমার কাজ আছে কইয়া তান গুলচারের লগে আলবান দিয়া 1200 নেওয়ার পরে থানে কইছেন আমারে ছাড়িয়া দাও,
থানে বার করা হয়েছে পিছিয়ে যাও যে আমরা অ্যাকাউন্টে গুলসার বার হয়েছে বারো যা কইলা হে তো একটা ছোট লোক আর সঙ্গে তোমরা ছোট লোক স্যার আমরা কিতা প্রত্যেক ঘরের বউ বা বয়স্ক মানুষ আমরা কিতা ছোট লোক নি ছোট লোকও করি আমরা গ্রাম কাজ করি আনি খান যে কত বড় সাহস পাইলিলা তাই একজন এনে মুইয়া এই কথা খেয়ে কইছেন তার নাম কি নাম জুসনা দত্ত স্যার জুসনা দত্ত তাই নিয়ে দুর্ব্যবহার করছেন আপনারা তাই একজন এনে মুইছে নীলচড়া তো এই বিষয়ে সরকারের কাছে কি দাবি জানাইতেছেন এখন আমরা এটা বিচার চাই তাই এরকম কথা মাসের ইনসেন্টিভ পাইলাম না তাই আমরা গুলজারের কাছে টাকা দেন কইতে ইভেন কি আমাদের গাড়ি ভাড়াও নাই বর্তমানে চলার আমরা এক বোতল জল খাওয়ার মতো নাই আর 22-23 মনে করেন জেসওয়াই বেনিফিশিয়ারি লেপা বেনিফিশিয়ারি এরপরে আরও আছে আমরা এডিশনাল মেডিসিন ভ্যাকসিন ক্যারিয়ার মোবাইল বিল মানে এটা অ্যামাউন্ট পারা অ্যামাউন্ট জমাই রাখায় এরপরে কুষ্ঠ রোগের টাকা সব টাকা আমরা জমাই রাখা কাজ করিয়া আমরা টাকাটা পাই না গত 4 মাস হয়ে গেছে গিয়ে আমরা টাকা জমাইল আছে অথচ 5 মাসও পড়ি যার এরপরে অ্যাকাউন্ট স্যারের কাছে আইলে কইবা দিলাই আর অফিস স্যার দিলাইছি ও সামনে শনিবারে দিলাইছি অ্যাকাউন্ট হইলা গুলজার তাইন কিতা কইন আপনারা গুলজারে কইন তাইন যে আমরা টাকা দিলাইছি কইয়া আমরা অ্যাকাউন্টে যাই আমরা 100 টাকা গাড়ি ভাড়া লাগে ঘুরিয়া আইয়া খান্দ্রা হইয়া অফিসের বারিন্দা তাই কুকুর লাগান দাওয়াইয়া দেন কইন বিলে তোমরা টাকা ডালি দিছি তে ভাইছো না আচ্ছা কালকে ঢুকবো মানে এক কথায় দুর্ব্যবহার করুন এরপরে তাহলে যদি একটু গরমইয়া কথা কও তাইন 14 বার গরমইয়া কথা কন তান বউ না কিতা আমরা ওরকম কইয়া যাই কিন্তু আমরা কথা ধরি না ইচ্ছুপুচ্ছ করুন উচ্চ মানে ওটা ওরকম মানে দীর্ঘদিন থেকে ওরকম করতে ওরকম দিন ধরে আইসেন মান ধরে কিন্তু আমরা কত অ্যাকাউন্ট পাইলাম ও তো 2007 আমরা আসা হয়েছি কিন্তু কোনো অ্যাকাউন্টে এরকম ব্যবহার করছে না অসহ্য হইয়া আমরা আজকে তালা বন্ধ দেখলাম এখানে আইয়া আমরা খুব দুঃখিত ভাবে আইছি আইয়া কইছি স্যার আমরা টাকাটা পাই না কিদার লাগে আপনি কইলে আমরা টাকাটা ঢুকে গেছে শুক্রবারে যে শনিবারে পাইলিবা শনিবারে জানছি ফোর্স এটার দিয়ে পাইছি না তখন তো আমরা সোমবারে পাইতাম সোমবারে ব্যাংকে গেছি গিয়াও পাইছি না টাকাটা এখন আমরা সারে কইছেন যে গুলজারে কইলিছেন যে টাকাটা তোমরা পাইলিবা গুলজার আমরা অ্যাকাউন্ট ম্যানেজার আমরা অ্যাকাউন্ট ম্যানেজারে আমরা যেদিন আমরা বাউতাবাদি বুঝলেন কিন্তু সব পিএসসির আসার সময় মতো পয়সাটা পাইয়া যান কিন্তু আমরা বিক্রমপুর পিএসসির আসার আমরা কোনো টাকাটা আমরা কমপ্লিট পাই না আমরা এডিশনাল পয়সাটা পাই না এরপরে আমরা যে সোয়াই বেনিফিশিয়ারি যারা আছে তারাও পায় না তারা আমরার উপরে তারা দুঃখিত হয় যেন ফিল্ড ভিজিটে আমরা যাওয়ার পরেও আমরা ও কথাটা আমরা শুনতে লাগে যেন আমরা খেনে আসা দিদি আমরা পয়সা দেও না কিতা লাগে আমরা বেনিফিশিয়ারি আমরা পয়সা পাই না কিতা লাগে আমরা গর্ভবতী আমরা কত কষ্ট করিয়া যাই আমরা নিজের পয়সাটা খরচিয়া যাই সরকারে কিন্তু পয়সা দেয় আমরা খেনে পয়সা পাই না তারা আমরা ইটার উপরে আমরা উপরে নিয়ে দুঃখিত হয় যে আমরা ওটাও চাই যে আমরা ই অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আমরা চাই না ই অ্যাকাউন্ট ম্যানেজার আমরা চাই না বিদ্যুৎ বিভাগ এসডিও বিদ্যুতের এসডিও বিদ্যুৎ বিভাগের সমস্ত কর্মচারী সংগ্রাম চলবে তাড়াতাড়ি এই এলাকাগুলিতে কাজ সংস্কার না করে সংগ্রাম চলবে বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটে গেল ইন্দো বাংলা সীমান্তের কিন্নখাল বিএসএফ ক্যাম্পের পাশে ঝড় বৃষ্টি বাতাস কিছুই নেই হঠাৎ করে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে লুটিয়ে পড়ে ভয়ে মানুষ পালাতে শুরু করেন সঙ্গে সঙ্গে বিভাগীয় লাইনম্যানের মোবাইল ফোনে যোগাযোগ করেও গুরুত্ব না দেওয়ায় নিরুপায় হয়ে বিভাগীয় কর্তা অর্থাৎ এসডিওর মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় জানমাল রক্ষার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে এই অঘটনের কবল থেকে রক্ষা পান লাইন কেটে দেওয়ায় স্থানীয়দের অভিযোগ 1 কিলোমিটারের মধ্যে 6-7টি জায়গায় বৈদ্যুতিক তার ঝুলে মাটিতে ছই অবস্থায় সুদীর্ঘ বছর ধরে রয়েছে তাছাড়া মাধ্যাতার আমল থেকে টানা তিরি একেবারে 50-60-এর মধ্যে কম করে 20-25টা জায়গায় জোড়াতালি দিয়ে লাইন চলছে ব্রিটিশ আমলের টানা তার মেরামত করে ঠিকঠাক করে বিভাগীয় কর্তার কাছ থেকে দফায় দফায় গণ আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি শেষে কর্তার কার্যালয়ের দুয়ারে লাগাতার ধর্ণা দিয়েও গণ দাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দেননি আজ রাত অঘটন ঘটলেও বরাত জুড়ে বৃহৎ অঞ্চলের মানুষ প্রাণে বাঁচলেন এ ধরনের অঘটন ঘটলে বিভাগীয় কর্তাকে দায়ী করবেন অভিযোগকারীরা বিভাগীয় কর্তা কর্মীদের চরম গাফিলতি ও উদাসীনতার বিরুদ্ধে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন ভুক্তভোগী জনগণ আগামীকাল থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন ক্ষুব্ধ জনতা আজকে এই মাত্র 28 তারিখ রবিবার এখন 7টার সময় বাতাস নাই জ্বর নাই বৃষ্টি নাই এই দেখেন তারের অবস্থা অন্য মানুষ বহুত আছিল তারপরে এইদিকে আমরা দেখা যায় যে আপনার এখন এই যে বিদ্যুৎ বিভাগের যে গাফিলতি এরা তো হেরাই মানুষ মারবো কিন্তু এরা পুনঃ কইতে এরার গাফিলতি ঠিক করেন না বরিয়া
আমরা দেশবাসী কিন্তু অসন্তুষ্ট এবং এটা নিয়ে আমরা সংগ্রামমুখী বারবার তারা কথা আমি আমার বিধায়করা কইয়া দিছি খলিল মান্ডে তারপরে আমার কমলাকে এরা সবরে কইয়া দিছি বলে আপনারা এটা জলদি করুন আর এটা আজকে কমিল বোধ হয় 50-60 বছর চলে এইগুলা লাইনের উপরে দেখুন না বাতাস হাওয়া নাই এখন বিপদটা কিরকম হইতো আছিল এখানে মানুষ বহুত আছিল এখানে মানুষ বহুত আছিল আর যেমনে তারা খালি তিনও অবস্থা পাইছে ফাইয়া এরা উল্টি পাল্টি সরিয়া গেছে না তো আজকেই তো দুর্ঘটনা ঘটল না সেটা লাগে আমরা তীব্র প্রতিবাদ জানাইলাম আর বিদ্যুৎ বিভাগের এই গাফিলতি লাগিয়া এই যে এলাকার মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো লাইন থেকে দুর্ঘটনা ঘটবো হ্যাঁ আমার নিউজ চ্যানেল সবকিটার দিয়া দিলা আমার নিউজ দাদারা ওইটা তুলিয়া একটু এটা ব্যাপারে তো আরো অনেকবার হয়েছে যে লাইনের অনেক সময় ফল্ট আছে আছে একদম লাইন নিচে নামি গেছে লাইনটা ইয়ে করা যায় না আজকে বিগত কয়েক বছর থেকে এইরকম হওয়ার কিন্তু 3-4 বছর থেকে মানে খড় যে তারারে ইলেকট্রিক কর্তৃপক্ষের খড় যে এইরকম মানে ইয়ে করার লাগে লাইনের মানে নতুন লাইন ইয়ে করার লাগে কোন মুহূর্তে এই যে সিচুয়েশন বর্তমানে রাত্রে 8টার মানে গরমের মধ্যে একটু আজকে সন্ধ্যা থেকে কারেন্ট নাই একটু সন্ধ্যা থেকে কারেন্ট নাই কারেন্ট না থাকা অবস্থায় মানুষ রাস্তার মধ্যে খাড়া হয়েছে এই রাস্তা খাড়া অবস্থায় মানুষ যে এত মানুষের যে আজকে ঘটনা ঘটতো আছে কি অবস্থা হইতো আছে আমরা চূড়ার লাগি মানে আমরা ইয়ে করি এটা কোন জায়গায় হইছে ঘটনাটা এটা হলো তো চন্ডীনগর পার্ট 2 রেভিনিউ ভিলেজ তারটা অটোমেটিক সিরিয়া পড়ছে নি অটোমেটিক সিরিয়া পড়ছে তো আরে আজকে হাওয়া বাতাস দিছে নি তো অসীমর দোকানের সামনে আচ্ছা আজকে বিকাল 3টা থেকে কারেন্ট নাই আচ্ছা আমরা লাইনম্যানে ফোন করতে হতে ফোনে সুরঙ্গি গীতা গেছে কি হইলে কয় না এবারে আমরা দোকানে বসা তো না দেখবা ওখানে একটা বেঞ্চ আছে তার লাগাইল মানুষ বাদ আছিল ভাগ্যবালা মানুষের মরছে না তখন রাইস মিলের সামনে আমরা কিনো খাল এই তার বদলান লাগি এসডিওরে ফোন করলে সন্ধ্যার সময় আমি নিজে ফোন করছি এসডিও রিং করে কিন্তু তারা রেসপন্স দেন না এখন ফোন করা হয়েছে নি কেন এখন বর্তমানে ফোন করছি তারা খারে ফাটার এই লাইনটা বদলাইবার লাগি হরিনগর 4 লাইন গেছে 100 ট্রান্সফরমার হাই স্কুলের সামনে ট্রান্সফরমার থেকে লাইনটা নেওয়া হয়েছে ওখানে দীর্ঘদিন থেকে আমি বাপ্পিদার এসডিও মাসের আগে কইছি আমি এখানে আমরা কমিটির সেক্রেটারি আমি বা আমার মেম্বার হল বা কমিটি সব আমরা কমিটিকে অনুরোধ করছি তারটা বদলাই বেলায় কিন্তু কোনো রেসপন্স নাই বিবেক আজকে যদি এখানে কেন এই 3-4 মানুষ বেঞ্চে বসে আছিল যদি মারা যাইতো লাইবল খেয়ে হইতো তাই আমরা কালকে থেকে বিরাট আন্দোলন হলো আম্মু এটা হুঁশিয়ার দিলাম এসডিও মহোদয় এবং লাইনম্যান সবর হয়ে দেন পরিষ্কার চল বিকাল থেকে নাই বাচ্চা কাচ্চা পড়াশোনা করতো কই কিতা কিনা তারা রেসপন্স দেন না ফোন করলে এসডিও সাহেব আমি কতবার ফোন করছি বিকালে ফোন করছি রিং করে কোনো ধরনের রেসপন্স নাই এটা ফুজুর খেলা চলতো নাই এটা হুঁশিয়ারি দিলাম বিজেপির আইটি সেলের রাষ্ট্রীয় আহ্বায়ক অমিত মালভিয়াজির শিলচর সফরকালে সোমবার জেলা বিজেপির তরফে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের জেলা সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দলের আইটি সেলের রাষ্ট্রীয় আহ্বায়ক অমিত মালভিয়াজি জানান, উত্তর পূর্বাঞ্চল সহ আসামকে যেসব অধিকার পাওয়ার কথা ছিল সেগুলো পায়নি। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের পলিসিতে তা ঠিক করা হয়েছে। আগামীতে অসমের প্রত্যেকটি জায়গায় এর ফোকাস জনগণ দেখতে পাবেন। শুধু তাই নয়, বরাক উপত্যকার জন্য অনেক পরিকল্পনা প্ল্যানিং স্টেজে রয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনেকবার এখানে সফর করে বরাকের বেসিক পরিকাঠামোর কথা তুলে ধরেছেন। ইস্ট ওয়েস্ট করিডোর আগামী 2026-এর মধ্যে সম্পন্ন করার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। রেল এবং বিমান পরিষেবার মজবুত ও উন্নতি পরিকাঠামো নির্মাণের জোরকদমে প্রয়াস চালানো হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা নিয়ে যেসব সমস্যা বরাক উপত্যকাকে এগিয়ে নিতে বাধা সৃষ্টি করছে সেসব প্রত্যেকটি বিষয়ে কেন্দ্র সরকারের বিশেষ নজর ছিঁড়ে আগামীতে এসব সমস্যার স্থায়ী সমাধান হতেই গোটা উপত্যকা তীব্র গতিতে বিকাশের দিকেই এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অমিত মালভিয়াজি। सिलचर में हमारा एयरपोर्ट है और जो 6 एयरपोर्ट आइडेंटिफाई किए गए हैं जहां से एग्रीकल्चरल असिस्टेंस किसानों को उनके प्रोड्यूस को लिफ्ट करने के लिए मार्केट तक पहुंचाने के लिए, जैसे कि उसमें सिलचर भी एक एयरपोर्ट। हमारे बराक वैली का जो मेन इकोनॉमिक एक्टिविटी है वो एग्रीकल्चर, तो उसको सपोर्ट करने के लिए भी कई सारे प्रावधान बनाए गए। स्वाभाविक रूप से प्रदेश की सरकार और केंद्र की सरकार एक साथ मिलकर पूरे असम के डेवलपमेंट प्लान को बनाएंगे और उसमें हमारा जो बराक वैली है वो भी प्रोमिनेंटली फिगर होगा। मुख्यमंत्री जी इस क्षेत्र में कई बार आए हैं
उनका पूरा फोकस है। तो जो पिछले 7 दशकों में नहीं हुआ वो बराक वैली में आने वाले दिनों में होगा। उसके लिए केंद्र सरकार और प्रदेश की सरकार दोनों पूरी तरीके से प्रतिबद्ध है। जिस प्रकार से इतने पुराने जो इश्यूज थे वो रिजॉल्व हुए और जिस इंसिडेंट का आपने जिक्र किया या जिस डिस्प्यूट की आप बात कर रहे हैं उसमें प्रदेश के मुख्यमंत्री हिमंता बिस्वा शर्मा जी ने बयान दिया था, वो चर्चा चल रही है, उस इशू को भी रिजॉल्व किया जाए। ये ऐसे विषय है जो कई सालों से लंबित रहे, जिस प्रकार से हमने बाकी सारे विषयों को ठीक किया है, इसका भी जो रेजोल्यूशन है वो जल्दी किया जाए। फिर तक सीमित नहीं है, उसमें प्लानिंग भी चल रहा है और जितने भी ऐसे प्रोजेक्ट होते हैं उनको प्रायोरिटाइज करके एक प्रोजेक्ट किया, उससे क्या सीख मिली तो उसको दूसरी जगह इम्प्लीमेंट करना, एक प्रक्रिया है। करता हूँ कि आसाम की जो सरकार है, मुख्यमंत्री का जो फोकस है वो बराक वैली पे जुटा है और बराक वैली में जो कुछ करने की आवश्यकता है उसके लिए जो भी प्रोविजन बनाने हैं, जो प्लानिंग करनी है, वो सारी चीज़ें फाइनलाइज हैं और आप बहुत जल्दी इन सारी योजनाओं को यहाँ धरातल पर भी देखेंगे। पहला जो मैंने बताया कि यहाँ पे कनेक्टिविटी इम्प्रूव करना, उस पर काम चल रहा है। एक बार कनेक्टिविटी हो जाने के बाद में बाकी जितने भी आपके प्रोजेक्ट्स हैं वो अपने आप ही ऑटोमेटिकली इम्प्लीमेंट होने लगेंगे। दूसरा, हर क्षेत्र की जो रिक्वायरमेंट्स हैं उनके लिए प्लानिंग ज़रूरी है, उसके लिए प्रोविजनिंग ज़रूरी है, उसके लिए रिसोर्स इम्प्लीमेंटेशन के लिए जो रिसोर्स रिक्वायरमेंट होता है वो भी ज़रूरी है। तो आपकी जो अपेक्षा है बराक वैली के लिए वो हमारी प्रायोरिटी में सबसे ऊपर है। इस बात को कहना कि वो चीज़ें हम दिख नहीं रही हैं, समय दीजिए थोड़ा उसको, ये सारी चीज़ें यहाँ यथार्थ होगी, इसमें कोई संदेह नहीं है। पार्टी के यहाँ वरिष्ठ लोग बैठे हुए हैं, इस बात को समझते हैं। आप जो कह रहे हैं वो हमारी चर्चा का विषय भी रहा है और ये सारी चीज़ें इम्प्लीमेंट होंगी, आपकी इच्छा और आपकी एक्सपेक्टेशन के अनुरूप होगा। पिछले 7 दशकों में जिस प्रकार से नॉर्थ ईस्ट और असम को उसका हक जो मिलना चाहिए था नहीं मिला, उस सिचुएशन को नरेंद्र मोदी जी की सरकार की एक्ट ईस्ट पॉलिसी ने ठीक किया। उसके चलते आज असम का विकास हो रहा है और आने वाले दिनों में असम के हर क्षेत्र पर उतना ही फोकस आप देखेंगे। बराक वैली के लिए भी बहुत सारी योजनाएं प्लानिंग स्टेज पर है। मुख्यमंत्री ने यहाँ पर कई बार बराक वैली में जो बेसिक इंफ्रास्ट्रक्चरल प्रोजेक्ट्स हैं उनकी बात कही है। जो नॉर्थ वेस्ट कॉरिडोर है उसको 2026 तक कंप्लीट करने का कमिटमेंट है। रेल और एयरवे इंफ्रास्ट्रक्चर को मजबूत करने की यहाँ पर पूरी कवायद चल रही है। जैसे ही ये सारे इंफ्रास्ट्रक्चर इश्यूज़ या कनेक्टिविटी को लेके जो भी इनिशिएटिव्स हैं, जैसे ही ये कंप्लीट होंगे, आप बराक वैली में जिस प्रकार के डेवलपमेंट की अपेक्षा रखते हैं वो आपको दिखने लगेगा। ये सारी चीज़ें वर्क इन प्रोग्रेस है। बराक वैली हमारे लिए सेंट्रल एशिया और साउथ ईस्ट एशिया का गेटवे हो सकता है। इस पोटेंशियल को असम की सरकार और केंद्र की सरकार समझती है और इसके लिए जो करना होगा वो हमारी सरकारें करेंगी। केंद्र सरकार उसके लिए पूरी तरीके से कमिटेड है। शॉर्ट टर्म में जो फाइनेंशियल असिस्टेंस, जो रिसोर्स असिस्टेंस चाहिए वो केंद्र सरकार के द्वारा मिलेगी। गृह मंत्री देश के और प्रदेश के मुख्यमंत्री लगातार इस विषय पर चर्चा कर रहे हैं और लॉन्ग टर्म बेसिस पे फ्लडिंग का क्या सल्यूशन हो सकता है उसके ब्लूप्रिंट पर भी काम चल रहा है। लेकिन असम का विकास हो और असम की जनता को ऐसी नेचुरल कैलामिटीज़ की वजह से सफ़र ना करना पड़े,
इसका पूरा ध्यान हम रख रहे हैं और भारतीय जनता पार्टी की सरकारें केंद्र में और प्रदेश में असम और पूरे नॉर्थ ईस्ट के डेवलपमेंट के लिए पूरी तरीके से कमिटेड है। ডক্টর আম্বেদকর পুরস্কারে সম্মানিত হলেন সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন জিপি সদস্যের প্রতিনিধি শামসুল হক বড়ভূঁইয়া ওরফে ভুট্টু। ভারতীয় দলিত সাহিত্য একাডেমির পক্ষ থেকে এই পুরস্কারে সম্মানিত করা হয় তাকে। রবিবার সোনাই শহরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশিষ্টরা সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন জিপি সদস্যের প্রতিনিধি শামসুল হক বড়ভূঁইয়া ওরফে ভুট্টুর হাতে এই সম্মানিত পুরস্কারটি তুলে দেন। পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তিনি সমাজসেবায় নিজেকে উৎসর্গ করতে পারায় আজ এই সম্মানে সম্মানিত হতে পেরেছেন। গত বছরে দিল্লিতে পুরস্কার নেওয়ার কথা থাকলে কোনো এক কারণে যেতে পারেননি তিনি, ফলে সোনাই ব্লকের মারফতে আজ তাকে এখানে বিশিষ্টরা পুরস্কার তুলে দিলেন। তিনি আজ পুরস্কার হাতে পেয়ে মা বাবাকে স্মরণ করে সহধর্মিনীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবসময় সাহায্য করার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ জানান সহধর্মী কেনেকে। তিনি আরও জানান, এর পিছনে বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকার প্রত্যেকেরই যথেষ্ট অবদান রয়েছে। আমি আজকে খুব বেশি আনন্দিত এবং আমি যে গত ডিসেম্বর মাসে আমি দিল্লি থেকে এটা রিসিভ করার কথা ছিল, কিন্তু আমি অনিবার্য কারণে যেতে পারি নাই। তাই আজকে আমাকে এই মাল্টিপারপাস হলে সোনাই ক্লাবের মারফতে আমাকে এখানে দেওয়া হচ্ছে। তাই আমি অত্যন্ত খুশি এবং গর্বিত, এবং আমি বেশি গর্বিত আমার মা বাবার জন্য। আমি যে একজন সঠিক বাবার সন্তান হিসাবে আজকে আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আজকে দনহরি গ্রাম থেকে গিয়ে আজকে দিল্লি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করতে পারছি। সেই জন্য আমি আমার পক্ষ থেকে আমার মা বাবাকে সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি সব সময় আমার রাজনৈতিকভাবে এবং আমার সব দিক দিয়ে আমাকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, এবং বর্তমানে উনি যেভাবে কষ্ট করে দিন রাত ব্যাপী আমার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তার জন্য আমার সহধর্মীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমি আমার বন্ধু বান্ধব যারা সব সময় আমাকে সহযোগিতা করেন এবং আমার গ্রামের মানুষকে এবং আমার জিপির মানুষকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আমি গত 10 বছর থেকে আমি সোশিয়াল কাজ করি এবং একটা রাইটিও ফাউন্ডেশন নামে, যেটা জেনারেল সেক্রেটারি হিসাবে আমি কাজ করছি, এবং বিগত যে 2022-এ ভয়াবহ বন্যা ছিল, সেই বন্যার সময় খালসা এইটের দ্বারা আমি 15 লক্ষ টাকার ত্রাণ সামগ্রী আমি সোনাই সমষ্টিতে এবং সোনাবাড়িঘাট জিপিতে বন্টন করেছি, এবং আমার পার্সোনাল আমার এনজিও থেকে আমি আরো 500 লক্ষ টাকার ত্রাণ দিয়েছি এবং 55,000 লিটার জল আমি বিতরণ করেছি। তাছাড়া আমি মাস্ক বিতরণ করেছি। আরো বিভিন্ন, যখন করোনা মহামারী ছিল সেই সময় বিভিন্ন সমাজসেবী কাজে আমি ব্যস্ত ছিলাম, তাই সেই নিয়ে আমার নাম দিল্লি পর্যন্ত পৌঁছে আজকে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তাই জন্য আমি অত্যন্ত গর্বিত, এবং আমি আগেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যেহেতু আমার মা বাবাকে। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মা বাবাকে। আজকে বিধায়কের হাত থেকে এটা আমার রিসিভ করার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে বিধায়ক এখান থেকে যেতে হচ্ছে। তাই বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিশিষ্ট রাজনীতিবিদদের হাত ধরে আমি আজকে সেটা রিসিভ করেছি। আমি মনে করি নাই যে আমার ভবিষ্যৎ আজ থেকে আরো উজ্জ্বল হয়ে উঠবে, এটাই আমি কামনা করি। সেই সময় আমাদের সহযোগিতা করেন সেই সাংবাদিক বন্ধুরা। আজকে সেই অ্যাওয়ার্ডের কারণে আমি সাংবাদিক বন্ধুদেরকে সবাইকে, এবং এখানে উপস্থিত ছিল আমার সোনাইয়ের একজন সাব ইন্সপেক্টর মমিতা ম্যাডাম, উনিও এখানে ছিলেন কিন্তু উনিও চলে গেছেন। তাই আজকে আমি আমার অ্যাওয়ার্ডের খুশির জন্য আমি সর্বস্তরের জনসাধারণকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার সাংবাদিক বাইরে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে সোনাই তথা কাছাড়া অ্যাডমিনিস্ট্রেটর সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে। গুমরা বাজার থেকে শাকসবজি নিয়ে বাড়িতে ফেরা হলো না স্বপন দাসের। গুমরা খেলা প্রথম খণ্ডের বাসিন্দা বছর 54 দিনমজুর স্বপন দাস রবিবার রাত বাজার শেষেই বাড়ি ফেরার পথে গুমরা বাজারে আচমকা বাইকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারাতে হয় স্বপন দাস। এই দুর্ঘটনায় আরও 2 জন গুরুতর জখম হয়ে একজন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, অন্যজন কালাইন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা সেরে ছেড়ে দেওয়া হয়। হলেন অভিজিৎ রায়, নিশানা রায়। দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দেওয়া বয়ান মতে দুর্ঘটনায় মৃত স্বপন দাস বাজার সেরে শাকসবজি সেরে অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে বাড়িতে ফেরার পথেই 3 জন যুবক একটি বাইকে চেপে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন স্বপন দাস। আচমকায় বাইক আরোহীরা সজোরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়।
পথচারীরা আহতদের উদ্ধার করে ব্যস্ত হয়ে পড়ার সুযোগকে কাজে লাগিয়ে বাইক আরোহী গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আহতদের কালাইন CHC-তে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপন দাস তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিজিৎ রায়ের প্রাথমিক চিকিৎসা সেরে অবস্থা সংকটজনক থাকায় উন্নত চিকিৎসার সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতেই স্বপন দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে স্বপন দাসের মর্মান্তিক মৃত্যুতে গোটা অঞ্চলবাসী শোকাহত। ভারতের নবজাগরণ আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 134তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে AIDSOর কাছাড় জেলা কমিটি। এই উপলক্ষে আজ সকাল 9টায় শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতি বসিয়ে মাল্যদান করেন সংগঠনের সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ। এছাড়াও সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্ধৃতি প্রদর্শনী করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন স্বাগতা ভট্টাচার্য। তিনি বলেন, ভারতীয় সমাজে যখন মধ্যযুগীয় বর্বরতা, কূপমণ্ডকতা, ধর্মান্ধতার বলি হচ্ছিল সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা, তখন প্রচলিত ধ্যান ধারণার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ধর্মীয় শিক্ষার বাইরে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন গুরুত্ব সমাজে শুধু তিনি তুলে ধরেছিলেন তাই নয়, বরং লড়াই করে গড়ে তুলেছিলেন আধুনিক শিক্ষা ব্যবস্থা। চালু করেছিলেন স্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান, বিধবা বিবাহ চালু, বহু বিবাহ প্রথা বাতিলের মতো সাহসী পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আমার ছাত্র সংগঠন AIDSO প্রতি বছর এই দিনটা পালন করি এবং ভারতবর্ষের প্রতিটা জায়গায় আজকের এই দিনটা আমরা পালন করি। আমরা ভারতবর্ষে নবজাগরণের পুরোধা ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষতে চেয়েছিলেন বিজ্ঞান এবং যুক্তিবাদের ভিত্তিতে এডুকেশন শিক্ষা ব্যবস্থা। উনি সব মহিলা ছাত্রীর প্রচার করেছিলেন এবং উনি যে স্বপ্ন নিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিলেন, আমরা দেখছি আজ ভারতবর্ষের মাটিতে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে সেই স্বপ্নকে প্রদলিত করা হচ্ছে। যেখানে বিদ্যাসাগর নিজের টাকায় স্কুল কলেজ গড়ে তুলেছিলেন, সেই জায়গায় আজকে আমরা দেখছি একের পর এক স্কুল কলেজ বন্ধ হওয়ার দিকে যাচ্ছে। এবং বিদ্যাসাগরের যে স্বপ্ন ছিল ভারতবর্ষের মাটিতে সায়েন্টিফিক ডেমোক্রেটিক এডুকেশন চালু করার কথা, আজ তাকে পুরো মাত্রায় বিসর্জন দিয়ে আমাদের জাতীয় শিক্ষানীতি চালু করা যাচ্ছে। তাই আমাদের ছাত্র সংগঠন AIDSO জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলছে সমস্ত ভারতবর্ষে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে অপূরণ স্বপ্ন, যে স্বপ্ন আজও পূরণ হয়নি, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা জাতীয় শিক্ষানীতিকে ভারতবর্ষের মাটিতে যাতে বাস্তবায়ন না হয় তার বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বপ্নকে আমরা পূরণ করার চেষ্টা করব এবং আমরা আজ সবাই মিলে শপথ গ্রহণ করব যাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে শিক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ডেমোক্রেটিক সায়েন্টিফিক এডুকেশন, আমরা সেই শিক্ষা ব্যবস্থা যাতে ভারতবর্ষে পুনরায় প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, AIDSO জিন্দাবাদ।